প্রায় 4 মাস পর ইরানে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান। 4 মাস পর এই কর্মসূচি কি শুধুই শ্রদ্ধা অনুষ্ঠান, নাকি এর পেছনে রয়েছে ইরানের শক্তি প্রদর্শন, এক বিরাট কূটনৈতিক চাল? 7 দিনের এক বিশাল রাষ্ট্রীয় আয়োজনে হতে চলেছে খামেনির শেষ বিদায়। কিন্তু আপনারা কি জানেন ঠিক কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক আয়োজন? খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠান কিভাবে নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বের শিয়া সম্প্রদায়কে? এর মাধ্যমে কি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিয়া মুসলিমদের ফের একবার একজোট হওয়ার এক প্রচ্ছন্ন বার্তা দিচ্ছে ইরান? শুধু শিয়া সম্প্রদায় নয়, খামেনির শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ইরান কি বার্তা দিতে চাইছে? একদিকে সাম্প্রতিক বিভিন্ন সার্ভে আবার বলছে যুদ্ধে নাকি শেষ পর্যন্ত জিতে গেছে ইরানই। আমেরিকা এবং ইসরায়েলের মতন দুই মহাশক্তিধরের বিরুদ্ধে এতদিন ধরে একটানা লড়াই চালিয়ে যাওয়া এবং তাদের রণনীতি ধূলিসাৎ করে দেওয়া কি ইরানকে রাতারাতি একেবারে বিশ্বমঞ্চে হিরোর মর্যাদা দিয়ে দিল? ইরানের জাতীয় সংহতি, তাদের ভৌগোলিক অবস্থান এবং অভাবনীয় অসম যুদ্ধ কৌশল কি আজ তাদের এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে চরম পরোয়া শক্তিগুলো ওই তাদের সমীহ করতে বাধ্য হচ্ছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান যতই রণকৌশলে এগিয়ে যাক না কেন, ইসরায়েল কি এখনও আড়ালে আবডালে ইরানকে পুরোপুরি খতম করার কোনো গোপন ছক কষে যাচ্ছে? এমনটা হলে কতটা প্রস্তুত ইরান? কি হতে চলেছে আগামী দিনে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সেই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে শুরু হয়েছিল ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে এক বিশাল সামরিক অভিযান শুরু করেছিল। আর এই অভিযানের শুরুতেই তেহরানের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত তৎকালীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিজস্ব বাসভবন এবং কম্পাউন্ড লক্ষ্য করে নিখুঁত বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে তার মেয়ে, জামাই এবং নাতনি সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওই একই হামলায় প্রাণ হারিয়েছিলেন। 1 মার্চ ইরানের সরকারি সংবাদ মাধ্যম আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। এসব খবর বিস্তারিতভাবে সেই সময় আপনাদেরকে জানিয়েছিলাম এই এডিটরস ডায়েরির একাধিক এপিসোডে। এবার বিষয় হচ্ছে, সেই ফেব্রুয়ারিতে খামেনির মৃত্যু হলেও তার শেষকৃত্য কিন্তু তখনও সম্পন্ন হয়নি বা করা যায়নি। কারণ খামেনির মৃত্যুর পরপরই ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায়। অনবরত বোমা হামলা এবং চরম নিরাপত্তা ঝুঁকির কারণে তখন কোনো রাষ্ট্রীয় বা গণ অনুষ্ঠান আয়োজন করা অসম্ভব ছিল। ফলে ইসলামিক রীতি অনুযায়ী সাধারণত দ্রুত দাফনের নিয়ম থাকলেও খামেনির শেষকৃত্যের ক্ষেত্রে লেগে গেল প্রায় 4 মাসেরও বেশি সময়। সত্যি এই সময়টা লেগে গেল নাকি অত্যন্ত কৌশলে এই সময়টা নেওয়া হলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন এই ইসলামে রাসায়নিক দিয়ে মমি তৈরি করা কিংবা এমবামিং একেবারেই নিষিদ্ধ। তাই ধর্মীয় বিধান মেনে ইরানের ফরেন্সিক ল্যাবের বিশেষ হিমাগারে ওই খামেনির মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এতদিন। আর শিয়াদের ধর্মীয় আইনে বিশেষ জরুরি বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এভাবে মরদেহ সংরক্ষণের বৈধতাও রয়েছে। ফলে এতে কোনো অসুবিধা হয়নি। অবশেষে গত জুন মাসে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সিজফায়ার স্বাক্ষরিত হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হতেই ইরান সরকার খামেনির এই ঐতিহাসিক দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। 3রা জুলাই থেকেই 7 দিনের এক বিশাল রাষ্ট্রীয় আয়োজনে হতে চলেছে খামেনির শেষ বিদায়। দীর্ঘ প্রায় 4 মাস বিশেষ হিমাগারে সংরক্ষণের পর 3রা জুলাই প্রথম খামেনির কফিন একেবারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসল্লায়।
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের এক বিশাল চত্বরে লাখো লাখো শোকগ্রস্ত মানুষ, ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিদেশি প্রতিনিধিরা এসে সমবেত হন। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির দাফনের সময়ও চরম হুড়োহুড়িতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই ইতিহাসকে মাথায় রেখেই ইমাম খামেনি মুসল্লা এবং তার আশেপাশের পুরো তেহরান জুড়ে কয়েক স্তরের নজিরবিহীন সামরিক এবং ট্রাফিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে আগামী 4 এবং 5 জুলাই তেহরানের বিখ্যাত ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায় খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা থাকবে। আর এরপর 6 জুলাই তেহরানের মূল সড়কগুলোতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশাল জানাজা এবং মূল শোক মিছিলটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে 7 জুলাই খামেনির মরদেহ আবার নিয়ে যাওয়া হবে তেহরান থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত শিয়া শিক্ষার প্রধান কেন্দ্র পবিত্র শহর কোমে। সেখানে ফতেমা মাসুমাহ মাজার সংলগ্ন এলাকায় শোক মিছিল হবে। 8 জুলাই সীমান্ত পেরিয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র শহর নজাফ এবং কারাবালায়। শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান হজরত আলী এবং ইমাম হোসেনের মাজার প্রাঙ্গণে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। এরপর 9 জুলাই খামেনির মরদেহ তার জন্মস্থান ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মসাদে নিয়ে যাওয়া হবে। আর সেখানেই বিখ্যাত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার চূড়ান্ত দাফন ক্রিয়া সম্পন্ন হবে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মসাদ ইরানের সবচেয়ে পবিত্র শহর হিসেবেই কিন্তু পরিচিত। শিয়া ইসলামের অষ্টম ইমাম রেজার মাজারও সেখানেই অবস্থিত। 1939 সালে মসাদেই জন্মগ্রহণ করেছিলেন আলী খামেনি এবং জীবনের শুরুর একটা বড় সময় সেখানেই কাটিয়েছেন তিনি। পরে কোমে গিয়ে ধর্মীয় শিক্ষা সম্পন্ন করেছিলেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো দীর্ঘ 4 মাস পর এই আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের একবার বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের আবেগ এবং একাত্মতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ দেখুন, খামেনির মরদেহ কেবল ইরানের তেহরান বা মসাদেই নয়, বরং একেবারে ইরাকের পবিত্র শিয়া শহর নজাফ এবং কারাবালাতেও নিয়ে যাওয়া হচ্ছে। আর এই রুটটি নির্বাচন করার মাধ্যমে ইরান পুরো শিয়া বিশ্বের ধর্মীয় আবেগকে এক সুতোয় কিন্তু বাঁধার চেষ্টা করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইরাক এবং ইয়েমেনের শিয়া যোদ্ধাদের কাছে খামেনি ছিলেন প্রধান অভিভাবক। ফলে এই অঞ্চলের শিয়া জনগোষ্ঠীর একটি বড় অংশ এই দফন অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ এবং শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে। তাছাড়া পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শিয়া প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা তেহরানের মূল জানাজায় অংশ নিচ্ছেন। যদিও বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ একজোট হওয়া বলতে কিন্তু নারাজ, কারণ শিয়া বিশ্বের ভেতরেও একটা গভীর রাজনৈতিক এবং ধর্মীয় বিভাজন রয়েছে। শিয়া সম্প্রদায়ের অনেকেই খামেনির রাজনৈতিক তত্ত্ব ভেলায়েত ই ফাকি অর্থাৎ ধর্মীয় পণ্ডিতের শাসন মনে প্রাণে কিন্তু সমর্থন করেন না। ইরাকের একটা বড় অংশ ইরানের আধিপত্যের চেয়ে নজাফের সর্বোচ্চ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী আল সিস্তানির মডারেট এবং অরাজনৈতিক চিন্তাধারা অনুসরণ করে। তাছাড়া ইরাক এবং লেবাননের অনেক সাধারণ শিয়া নাগরিক নিজেদের আরব শিয়া পরিচয়কেই বেশি গুরুত্ব দেন। ইরানের রাজনৈতিক হস্তক্ষেপ তারা পছন্দ করেন না। পাশাপাশি আপনাদের মনে থাকবে যে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় থাকা বহু প্রবাসী ইরানি শিয়া খামেনির কট্টরপন্থী শাসনের বিরোধী ছিলেন। তার মৃত্যুর পর এই সমস্ত জনগোষ্ঠীর একাংশকে কিন্তু আনন্দ প্রকাশ করতেও সেই সময় দেখা গিয়েছিল। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন খামেনির এই দাফন অনুষ্ঠানটি শিয়া বিশ্বের ইরানপন্থী এবং প্রতিরোধকামী অংশটিকে সাময়িকভাবে খুব শক্তিশালী উপায়ে একজোট করছে। তবে এটি সামগ্রিকভাবে 200 মিলিয়ন শিয়া মুসলিমের মধ্যেকার যে অভ্যন্তরীণ ধর্মীয় এবং ভূরাজনৈতিক ফাটলগুলোকে সম্পূর্ণ কিন্তু মিশে দিতে পারছে না। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে খামেনির দাফনকে ঘিরে লাখো লাখো মানুষকে একত্রিত করার পরিকল্পনা নিয়েছে ইরানের সরকার।
এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন এবং ঐক্যের বার্তা দিতে চাইছে দেশটির নেতৃত্ব। ইরান সরকারের পক্ষ থেকে শোক অনুষ্ঠানে অংশ নিতে মানুষের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস, ট্রেন সহ গণপরিবহন শোক যাত্রীদের সুবিধার জন্য বিশেষভাবে পরিচালনা করা হচ্ছে। অনেক স্কুল, মসজিদ এবং ক্রীড়া কেন্দ্র থাকার ব্যবস্থা করা হয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, এই শোক অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থনেরও একটা বড় বার্তা। আর শুধু শিয়া সম্প্রদায় নয়, খামেনির শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতা এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে ইরান। খামেনির শেষকৃত্যের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন একাধিক আন্তর্জাতিক স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, চীনের শীর্ষ আইন প্রণেতা এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হে ওয়েই, তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এবং বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়াও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল এবং জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান শহীদ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। এছাড়াও ভারতের তরফ থেকে রয়েছেন বিরোধী দলীয় নেতা সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতি। পাশাপাশি রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং বাংলাদেশের সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ। এছাড়াও ইরাক, কিউবা, ইন্দোনেশিয়া, তুর্কমেনিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীগুলোর যেমন হিজবুল্লাহ এবং হুতির শীর্ষ ধর্মীয় এবং রাজনৈতিক নেতারা ওই খামেনির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু তেহরানের গ্র্যান্ড মুসল্লায় উপস্থিত হয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে খামেনির শেষকৃত্যকে নিয়ে এই বিরাট আয়োজন শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ঠিক কী বার্তা দিতে চাইছে ইরান। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই চালিয়ে তাদের কৌশল ভেস্তে দিয়ে কি ইরান বিশ্বমঞ্চে নতুন হিরো হয়ে উঠল? ইসরায়েল কি এখনও ইরানকে পুরোপুরি খতম করার ছক কষে যাচ্ছে? পাল্টা ইরানের পরিকল্পনা কি? দেখুন, খামেনির শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ইরান কিন্তু দেখাতে চাইছে যে তারা এখনও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, দেশের ভেতরে স্থিতিশীল এবং বিশ্বে তারা একঘরে হয়ে যায়নি। কারণ এই সংঘাতের প্রথম দিনের ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্বমঞ্চে একটা ধারণা তৈরি হয়েছিল যে ইরানের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে, কিন্তু আপনারা জানেন তেমনটা কিন্তু হয়নি। তাছাড়া আবার খামেনির শেষকৃত্যে দাফন প্রক্রিয়ার রুট হিসেবে তেহরানের পাশাপাশি ইরাকের নাজাফ এবং কারাবালাকে অন্তর্ভুক্ত করা এবং আঞ্চলিক মিত্রদের আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা, আর তা হলো মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এবং শিয়া বলয়ের ওপর তাদের নিয়ন্ত্রণ যে কমেনি তা ওই ওয়াশিংটন এবং তেল আবিবকে স্পষ্ট করে দেওয়া। তাছাড়া পশ্চিমা দেশগুলো ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে করে রাখার যে চেষ্টা চালাচ্ছে, এই আমন্ত্রণ তার একটি প্রকাশ্য জবাবের রাশিয়া, পাকিস্তান, ভারত সহ 30টিরও বেশি দেশের নেতা এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ইরান এটাই দেখাতে চাইছে যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে তাদের এখনও কিন্তু অত্যন্ত ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়াও বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতি এবং পরোক্ষে আলোচনা চললেও ইরান এই বড় আয়োজনের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। সে দেশের নেতারা বলছেন এটি তাদের শক্তির বার্তা। একই সঙ্গে তারা আবার সতর্ক বার্তাও কিন্তু দিচ্ছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য শুরুর আগেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, শেষকৃত্যের সময় আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে যদি কোনো রকম হামলা হয় তার চরম প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একদিকে ইরান গোটা বিশ্বকে বার্তা দিচ্ছে,
অন্যদিকে একটা সময় এই ইরানের ভেতরে যে চরম অর্থনৈতিক সংকট এবং সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল, এই রাষ্ট্রীয় শোকের আবহ তৈরি করে ইরান সরকার জনগণের সেই ক্ষোভকে ধামাচাপা দিতে চাইছে। বিশ্ব নেতাদের উপস্থিতিতে একটি বিশাল আবেগ ঘন পরিবেশ তৈরি করে তারা দেশের ভেতরে পুনরায় জাতীয়তাবাদী সংহতি ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ বাদ দিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তের নেতাদের সমাগম ঘটিয়ে ইরান এই বার্তাই দিতে চাইছে যে হাজার আঘাত সত্ত্বেও ইরান নুয়ে পড়েনি, বরং তারা নতুন শক্তি নিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েলের মতন দুটি মহাশক্তিধরের বিরুদ্ধে এতদিন ধরে একটানা লড়াই চালিয়ে যাওয়া এবং তাদের রণনীতি ধূলিসাৎ করে দেওয়া কি ইরানকে রাতারাতি একেবারে বিশ্বমঞ্চে হিরোর মর্যাদা দিয়ে দিল? দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর বিভিন্ন সার্ভেতেও ইরানের কৌশলগতভাবে এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে। এটা কিন্তু ঠিক। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের একটি যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে 92.1% ইসরায়েলি নাগরিক মনে করেন এই যুদ্ধে ইরান জিতেছে বা বেশি লাভবান হয়েছে। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই জিতে যাওয়া এবং বিশ্ববাসীর কাছে হিরো হওয়া দুটি সম্পূর্ণ কিন্তু ভিন্ন বিষয়। আবার ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটির সমীক্ষা অনুসারে 88% ইসরায়েলি মনে করছেন তাদের সরকার পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে একেবারে ব্যর্থ হয়েছে। 83% নাগরিক মনে করেন এই যুদ্ধের ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা আরও দুর্বল হয়ে পড়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগভ এবং দ্য ইকোনমিস্টের সমীক্ষা অনুসারে মাত্র 25% আমেরিকান মনে করছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেছে, মাত্র 25%। বাকিরা মনে করেন কেউ জেতেনি অথবা ইরান সুবিধাজনক অবস্থায় রয়েছে। আবার লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের কাছে ইরান এখন এক অজেয় পরাশক্তি। বিশ্বের যে সমস্ত জনগোষ্ঠী বা দেশ মার্কিন আধিপত্যের বিরোধী, তারা ইরানকে একটি সাহসী প্রতিরোধকারী রাষ্ট্র হিসেবেই বাহবা দিচ্ছে। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সুপার পাওয়ার না হয়েও ইরান আমেরিকা এবং ইসরায়েলকে রুখে দিয়েছে তাদের অনন্য রণকৌশলের মাধ্যমে। ইরান বিশ্বকে দেখিয়েছে যে তারা সরাসরি যুদ্ধে না জিতেও হরমুজ প্রণালী ব্লক করে বা পারস্য উপসাগরের জ্বালানি সরবরাহ ব্যাহত করে বিশ্ব অর্থনীতিকে একেবারে স্থবির করে দিতে পারে। মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা খামেনি সহ একাধিক সেনা আধিকারিক এবং বিজ্ঞানীর মৃত্যু এবং পরমাণু কেন্দ্রের ক্ষতি হওয়া সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 60 দিনের সাময়িক চুক্তি বা সমঝোতা মূলত ইরানের কৌশলগত বিজয় বলেই মনে করা হচ্ছে। আর যুদ্ধের পর তেহরান বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব খাটানোর সুযোগ পেয়ে যাচ্ছে, যা তাদের চীন এবং রাশিয়ার আরও কাছাকাছি নিয়ে গেছে। একই সঙ্গে এটাও সত্য যে দীর্ঘ যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং মুদ্রা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। তাছাড়া ইরান এখনও কোনো স্বীকৃত ওই পারমাণবিক শক্তি নয়। আমেরিকা বা রাশিয়ার মতন পারমাণবিক সুরক্ষা কবচ তাদের কিন্তু নেই। তবে একথা অস্বীকার করাও যায় না যে ইরানের জাতীয় সংহতি, ভৌগোলিক অবস্থান এবং অসম যুদ্ধ কৌশল তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে পরাশক্তিরাও এখন তাদের সমীহ করতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান যতই রণকৌশলে এগিয়ে যাক না কেন, ইসরায়েল কি এখনও ওই আড়ালে আবডালে ইরানকে পুরোপুরি খতম করার কোনো গোপন ছক করে যাচ্ছে? অতি সম্প্রতি প্রকাশ পাওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই জানা যাচ্ছে যে কাতার এবং পাকিস্তানে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ কূটনীতিকদের হত্যার ছক কষেছিল ইসরায়েল। ইসরায়েল মূলত ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে আমেরিকা নিজে ইরানকে এই সম্ভাব্য ইসরায়েলি ড্রোন বা বিমান হামলা সম্পর্কে সতর্ক করেছিল।
পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তারই ছেলে মোজতবা খামেনি। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসরায়েলের পক্ষ থেকে তাকে কিন্তু সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, জানিয়ে ইরান ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে। আর আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন কাতারের দোহায় ইরানের সঙ্গে আলোচনা করে যুদ্ধ থামানোর একটা চেষ্টা করছে, ইসরায়েল তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। ইসরায়েলি সামরিক কমান্ড স্পষ্ট জানিয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে তারা ইরানের ওপর ব্লু অ্যান্ড হোয়াইট অপারেশন শুরু করতে পারে। এর অর্থ হলো আমেরিকা রাজি না থাকলেও ইসরায়েল নিজের একক শক্তিতে ইরানের পরমাণু কেন্দ্র এবং তেল পরিকাঠামোগুলোর ওপর চূড়ান্ত আঘাত হানবে। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের নিজেদের দেশেই যথেষ্ট চাপে রয়েছেন। আর সে কারণেই ইসরায়েল বর্তমানে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করছে যেন ইরানকে কোনো আন্তর্জাতিক ছাড় না দিয়ে তাদের তেল ক্ষেত্রগুলোতে আবার হামলা চালানো হয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত কিন্তু অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি বজায় থাকলেও তা ভেঙে নতুন করে সংঘাত ফের একবার ছড়িয়ে পড়বে না তা কিন্তু বলা যাচ্ছে না। একই সঙ্গে নতুন নেতৃত্বের অধীনে ইরান আঞ্চলিক প্রভাব ধরে রাখতে আরও কঠোর নীতি নিতে পারে। ফলে আগামী দিনগুলোতে কূটনৈতিক আলোচনা, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক উত্তেজনা, এই তিনটি বিষয়ই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই পরিস্থিতিতেও ধর্মগুরু খামেনির শেষ যাত্রাকে কাজে লাগিয়ে ইরান যে কূটনৈতিক দৌড়ে অনেকটাই এগিয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। আজ এ পর্যন্তই। নমস্কার।